প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সকলেই সুস্থ ও নিরাপদ আছো। যে যেখানে বসে আজকের এই ক্লাস দেখছো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি আজকেও হাজির হয়েছি পাওয়ার টেকনোলজির দ্বিতীয় পর্বের একটি বিষয় নিয়ে। আর বিষয়টি তোমরা সকলেই জানো। বিষয়টি হচ্ছে ওয়ার্কশপ সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট। আর সাবজেক্টের বিষয় কোড হচ্ছে 67121। তোমাদের সাথে আছি আমি বিপ্লব কুমার দেব, ইনস্ট্রাক্টর পাওয়ার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম অধ্যায়। আর নবম অধ্যায়ের শিরোনাম হচ্ছে ওয়ার্কশপ ও সরঞ্জামাদির রক্ষণাবেক্ষণ, এর বৈশিষ্ট্য সম্পর্কে জানা। প্রথম যে টপিক আজকের, রক্ষণাবেক্ষণের সংজ্ঞা এবং প্রকারভেদ। দ্বিতীয় টপিক, রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার উদ্দেশ্যসমূহ। তারপরের টপিক হচ্ছে রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান ও রক্ষণাবেক্ষণ সময়সূচি সম্পর্কে আলোচনা। এবং সবশেষ টপিক হচ্ছে আমাদের সংরক্ষিত কাঁচামালের রক্ষণাবেক্ষণের বিষয়। তো চলো শুরু করি একে একে আজকের এই ক্লাস। প্রথম টপিক হচ্ছে আমাদের রক্ষণাবেক্ষণের সংজ্ঞা। তাহলে আমরা রক্ষণাবেক্ষণের সংজ্ঞা কিভাবে করতে পারি? এই পৃথিবীতে যেমন সব কিছুই চিরস্থায়ী নয়, তোমরা জানোই যে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছুরই শুরু এবং শেষ আছে। তো তেমনি যত্নের অভাবে সকল সম্পদেরই আয়ুষ্কাল দ্রুত কমতে থাকে। যদি আমরা ঠিকভাবে যত্ন না করি তাহলে তার আয়ুষ্কাল দ্রুত কমতে থাকে। পারিপার্শ্বিক অবস্থা, ব্যবহার বিধি এবং যত্নের উপরে মেশিন, যন্ত্রপাতি, বিল্ডিং ও অন্যান্য সম্পদের আয়ুষ্কাল নির্ভর করে। এই সমস্ত সম্পদকে কার্যোপযোগী ও ভালো রাখতে নিয়মিতভাবে যে পরিচর্যা ও মেরামত করা হয় তাই রক্ষণাবেক্ষণ। তাহলে রক্ষণাবেক্ষণ আমরা নিজেরা বাস্তব জীবনে সবাই করে থাকি। আমার নিজের যে সম্পদটা আছে সেইটাকে আমরা যত্ন করি, সেগুলোর দেখাশোনা করি, ভালো রাখার চেষ্টা করি। আমরা যদি চিন্তা করি যে কারো একটি সাইকেল আছে, তাহলে সে সাইকেলটা যদি নিয়মিত যত্ন করে, পরিষ্কার রাখে, লুব অয়েল, গ্রিজ এগুলো প্রয়োগ করে, ধুলা ময়লা এগুলো পরিষ্কার রাখে, ওয়াশ করে, তাহলে সে সাইকেলটা দীর্ঘদিন ভালো থাকতে পারে, অনেক দিন ভালো স্মুথলি চলতে পারে, ভালো থাকে। কিন্তু সেটা যদি অযত্ন অবহেলায় ফেলে রাখা যায়, রোদে ধুলা ময়লার মধ্যে ফেলে রাখা যায়, তাহলে আমরা দেখতে পাই অল্প দিনেই সাইকেলটা নষ্ট হয়ে যায় বা সেটা ঠিক মতো চালানো যায় না। ঠিক এই রকম শিল্প কারখানায় যে মেশিনপত্রগুলো আছে, যে তাদের যে অবকাঠামো আছে, যে বিল্ডিং আছে, সেইগুলো যদি নিয়মিত পরিচর্যা করা যায়, যত্ন করা যায়, তাহলে সেগুলোর আয়ুষ্কাল অনেক বেড়ে যায়। তাহলে এটাই হচ্ছে আসলে রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণের প্রকারভেদ, আমরা যদি প্রকারভেদ দেখি রক্ষণাবেক্ষণের, তাহলে আমরা একে বিভিন্নভাবে শ্রেণীভেদ করতে পারি। যেরকম প্রতিরোধী রক্ষণাবেক্ষণ বা প্রিভেন্টিভ মেইনটেনেন্স, এটা এক ধরনের রক্ষণাবেক্ষণ, প্রতিরোধ করা, আমরা পরে আলোচনা করছি। সংশোধনী রক্ষণাবেক্ষণ, এটাও এক ধরনের মেইনটেনেন্স, এটা কারেক্টিভ মেইনটেনেন্স। ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ বা ব্রেকডাউন মেইনটেনেন্স, পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণ বা পিরিয়ডিক মেইনটেনেন্স। এই হচ্ছে রক্ষণাবেক্ষণের বিভিন্ন প্রকারভেদ। তো আমরা প্রথমেই প্রতিরোধী রক্ষণাবেক্ষণ বা প্রিভেন্টিভ মেইনটেনেন্স নিয়ে কথাবার্তা বলছি।
প্রিভেন্টিভ মেইনটেনেন্স কি, প্রতিরোধ কি? প্রতিরোধী রক্ষণাবেক্ষণ হলো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের এক ধরনের কলা কৌশল। এটা এক ধরনের কৌশল বা কলা কৌশল বা পদ্ধতি, যার দ্বারা যন্ত্রপাতি একেবারে নষ্ট হয়ে যাওয়া বা নষ্ট হওয়ার কারণে যে সময়ের অপচয় ঘটে তা রোধ করে। যন্ত্রপাতি নষ্ট হলে সেটা মেরামত করতে যে সময় অপচয় ঘটে সেই সময়টা নষ্ট হতে দেয় না। এটাই হচ্ছে প্রতিরোধী রক্ষণাবেক্ষণ। এটা হলো একটা নিয়মতান্ত্রিক পরিদর্শন, একটা রুটিন ওয়ার্ক। নিয়মতান্ত্রিক পরিদর্শন, ত্রুটি শনাক্তকরণ, সংশোধন এবং যন্ত্রাংশ সম্পূর্ণরূপে বিকল হওয়ার পূর্বেই তা সারিয়ে নেওয়ার ব্যবস্থা করা। অর্থাৎ কোনো যন্ত্র একেবারে অচল হয়ে যাওয়ার আগেই সেটাকে সারিয়ে নেওয়ার ব্যবস্থা করা। আমরা প্রতিরোধী রক্ষণাবেক্ষণ বলতে বুঝতে পারছি যে কোনো যন্ত্র, মেশিনপত্র, কোনো কিছু নষ্ট হওয়ার আগেই সেটাকে নিয়মিত পর্যবেক্ষণ করে মেরামত করে রাখা। অর্থাৎ আমরা এখন যে কথাগুলো শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে যেরকম করোনা ভাইরাস ভাইরাসে আক্রান্ত হওয়ার আগেই সেটাকে প্রতিরোধ করার ব্যবস্থা করা, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, যাতে সেটা আক্রমণ না করতে পারে। আক্রান্ত হয়ে যাওয়ার পর সুস্থ হওয়ার চাইতে আক্রান্ত যাতে না হই সেই ব্যবস্থা করা। প্রতিরোধী রক্ষণাবেক্ষণটাও ঠিক সেই রকম, যে কোনো মেশিনপত্র, বিল্ডিং এগুলো নষ্ট হয়ে যাওয়ার আগেই সেগুলো পরিদর্শন করে তার ত্রুটি শনাক্ত করে সেগুলো সংশোধন করা, অর্থাৎ সেগুলোকে কার্যোপযোগী রাখা এবং সেগুলো একেবারে অচল হয়ে বসে যাওয়ার আগেই সেগুলো সারিয়ে নেওয়া। আরও কি আছে দেখি আমরা। যেরকম যন্ত্রপাতি পরিষ্কার করা, তারপরে কি গিয়ার অয়েল পূরণ, গ্রিজিং, ব্যাটারির পানি পূরণ, চাকায় হাওয়া দেওয়া, এইগুলো হচ্ছে এই পদ্ধতির অংশ। ক্ষয়প্রাপ্ত বা ভাঙা যন্ত্রাংশ মেরামত বা পরিবর্তন করা, এই কাজগুলো প্রতিরোধী রক্ষণাবেক্ষণের আওতাভুক্ত। প্রতিরোধ করা, যেরকম ব্যাটারির পানি পূরণ, গাড়ির চাকায় হাওয়া দেওয়া, গিয়ার অয়েল, গ্রিজ দেওয়া, এগুলো রুটিন ওয়ার্ক, নিয়মিত কাজ। এইগুলো না দিলে একটা গাড়ি নানা রকম সমস্যা করবে, এমনকি সে একেবারে বিকল হয়ে যেতে পারে। তাহলে সেই কাজগুলো নিয়মিতভাবে করে তার এই জিনিসগুলো না থাকার কারণে যে ত্রুটিগুলো হবে সেগুলোকে আটকে দেয়া, আর ত্রুটি যেন হতে না পারে। এই ধরনের রক্ষণাবেক্ষণ একটা রুটিন ওয়ার্ক, নিয়মিত কন্টিনিউ করতে হয়। কোনোটা প্রতিদিন করতে হয়, কোনোটা একদিন পর পর করতে হয়, কোনোটা 7 দিন পর করতে হয়। এরকম কিছু কিছু রুটিন ওয়ার্ক আছে মেশিন চালাতে গেলে বা যে কাজগুলোই আমরা করি না কেন, সেইগুলো নিয়মিত মেনে চললে, মেশিন একেবারে বন্ধ রেখে বা মাঝে মাঝেই মেশিন বিকল হয়ে গিয়ে কাজের ব্যাঘাত ঘটায়, সেই কাজটা আর হবে না। এরপরে আমরা আসছি সংশোধনী রক্ষণাবেক্ষণ বা কারেক্টিভ মেইনটেনেন্স। সংশোধনযোগ্য রক্ষণাবেক্ষণ হলো কোনো ত্রুটি শনাক্তকরণ এবং কোনো ত্রুটি সংশোধন করার জন্য গৃহীত কোনো ইঞ্জিনিয়ারিং কার্যক্রম। অর্থাৎ কোনো ত্রুটি চিহ্নিত করতে হবে বা কোনো ত্রুটি হয়ে গেছে সেইটা ঠিক করার জন্য যে ইঞ্জিনিয়ারিং কার্যক্রম, যাতে করে নষ্ট যন্ত্রপাতি, মেশিন বা পুরো সিস্টেমটাকে তার স্বাভাবিক ক্রিয়াকলাপে ফিরিয়ে আনা যায়। নষ্ট হয়ে গেছে সেটাকে সংশোধন করে মেরামত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। এই সংশোধনী রক্ষণাবেক্ষণের একটা সময়সূচি থাকে, একটা পিরিয়ড থাকে। যদি আবহাওয়া বা তাপমাত্রা, ধূলিকণা বা অন্যান্য প্রতিকূল অবস্থা বিরাজ করে, তাহলে সেই পরিস্থিতিতে এই সময়টা কিছুটা পরিবর্তন হয়ে পূর্বেই করা লাগতে পারে। যেরকম ধরো যে ধুলা ময়লাযুক্ত একটা আবহাওয়ার মধ্যে গাড়ি চালানো হচ্ছে বা জেনারেটর চালানো হচ্ছে, সেক্ষেত্রে কী হয়, তার যে ফিল্টারগুলো আছে সেই ফিল্টারগুলো জাম হয়ে যেতে পারে। তাহলে তার আমি স্বাভাবিকভাবে 8,000 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার চলার পরে ফিল্টার পরিবর্তন করতে হয়, কিন্তু ধুলা ময়লার কারণে এই সময়টা অনেক এগিয়ে আসতে পারে। দেখা যাচ্ছে 5-6,000 কিলোমিটার চলার পরেই ফিল্টার পরিবর্তন করতে হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা হয়ে যাচ্ছে ইঞ্জিনে বা পারিপার্শ্বিক আবহাওয়া এত গরম যে হোস পাইপগুলো অত্যন্ত গরম হয়ে যাচ্ছে,
তার ফলে কি হয়, পাইপগুলো হার্ড হয়ে যাবে এবং সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। তাহলে সেগুলোকে তার নির্দিষ্ট সময়ের পূর্বেই পরিবর্তন করা লাগতে পারে। এটা হচ্ছে সংশোধনী রক্ষণাবেক্ষণ। এরপরে আসছি ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ বা ব্রেকডাউন মেইনটেনেন্স। এই পদ্ধতিতে সম্পূর্ণ উৎপাদন বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ বা মেরামত কাজ চলে। যেমন একটা মেশিন যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই মেশিনটাকে একেবারে বন্ধ করে দিয়ে শ্রমিকদেরকে বসিয়ে রেখে সেই মেশিনটা মেরামত করতে হয়। এতে কি হয়, শ্রমিকরা যে বসে থাকলো, অন্যান্য একটা মেশিনের কাজ বন্ধ থাকার কারণে আরও অন্যান্য মেশিনপত্র বন্ধ হয়ে থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে শ্রমিকের যে ব্যয়, সেই ব্যয়টা বৃদ্ধি পায়। তাহলে ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ এটাই যে কোনো যন্ত্রপাতি একেবারে নষ্ট হয়ে গেলে পারে সেটাকে বন্ধ করে রেখে মেরামত করে কার্যোপযোগী করা, এটাই হচ্ছে ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ। হঠাৎ করে যদি কোনো মেশিন নষ্ট হয়ে যায়, তাহলে এটা একটা বড় ধরনের ক্ষতি ডেকে আনে। আর যদি পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী মেশিনে কাজ করা হয়, তাহলে যে সুবিধাটা পাওয়া যায় যে আমার জানা থাকে যে ওই তারিখে আমার মেনটেনেন্স করতে হবে। তাহলে আনুষাঙ্গিক যে বিষয়গুলো, যেরকম ওই মেশিন থেকে যদি যে সাপোর্টগুলো পাওয়া যেত, সেগুলো পূর্বেই ব্যাকআপ হিসেবে রেখে দিয়ে বা ওই শ্রমিকগুলোকে ওই সময় ছুটির ব্যবস্থা করে তারপরে মেরামত কাজ করা যায়, যাতে করে আর্থিক ক্ষতি পরিমাণটা অনেকটা কমিয়ে নিয়ে আসা যায়। কিন্তু হঠাৎ করে যদি মেনটেনেন্স করতে হয়, কোনো মেশিন নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে শ্রমিকদেরকে বসিয়ে রাখতে হয়, মেনটেনেন্স করার জন্য লোক জোগাড় করতে হয়, বা কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত মেনটেনেন্স করার আলাদা কোম্পানির থাকে, তারা এসে মেনটেনেন্স করে দিয়ে যায়, তাদের খবর দিয়ে নিয়ে আসতে সময় লাগে। তাহলে এই হচ্ছে ব্রেকডাউন মেনটেনেন্স, যে সম্পূর্ণ উৎপাদন বন্ধ রেখে মেনটেনেন্স কাজ করা বা মেরামত কাজ করা। এরপরে পর্যায়ক্রমিক মেনটেনেন্স। একটু আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এটা পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণ বলতে কোনো সরঞ্জাম, যন্ত্র, প্ল্যান্ট বা সিস্টেমের অবস্থা বা অপারেশনাল অবস্থা বজায় রাখার জন্য পূর্ব নির্ধারিত তফসিল বা প্রস্তুতকারকের স্পেসিফিকেশন অনুযায়ী নিয়মিতভাবে সম্পাদিত কার্যক্রমকে বোঝায়। অর্থাৎ যারা প্রস্তুত করে দিয়েছে একটা মেশিন বা ইঞ্জিন বা যন্ত্র, তারা বলে দিয়েছে যে এই মেশিনটা 1000 ঘন্টা বা 10,000 ঘন্টা বা 20,000 ঘন্টা চালানোর পরে এটাকে এই মেনটেনেন্স করতে হবে। আমরা যদি একটা গাড়ি চালাই, তাহলে গাড়ির 1 বছর পর এক ধরনের মেনটেনেন্স, 3 বছর পর এক ধরনের মেনটেনেন্স, বা মাসে মাসে এক ধরনের মেনটেনেন্স করতে হয়। সেরকম অন্যান্য কলকারখানা যে যন্ত্রগুলো থাকে, সেগুলোও ভালো রাখার স্বার্থে রুটিন মেনটেনেন্স করতে হয়। তাহলে কি হয়, সেটার কাজ দেওয়ার যে ক্ষমতা, সেটা অনেক বৃদ্ধি পায় এবং দীর্ঘদিন সেটা ত্রুটিবিহীনভাবে চলতে পারে। তাহলে সেটাই হচ্ছে পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণ। এরপরের টপিকসে আমরা আসছি রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা ও এর উদ্দেশ্য, অর্থাৎ মেইনটেনেন্স ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট একটা টিম, আমরা জানি তো, এর আগের অধ্যায়গুলোতেও আমরা আলোচনা করেছি কিছুটা, যে ম্যানেজমেন্ট টিম যারা এই রক্ষণাবেক্ষণ কাজগুলো দেখাশোনা করে, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ কাজগুলো দেখাশোনা করে। আমরা ব্যবস্থাপনা অধ্যায়েও আমরা দেখেছি যে ওয়ার্কশপের একটা পার্টই আছে মেইনটেনেন্স, যাদের কাজ হচ্ছে মেশিনপত্রের বিভিন্ন ত্রুটি চিহ্নিত করা, সেগুলো মেরামতের কাজ করা, বা কোন কোন সময় কোন কোন মেশিন মেরামত করতে হবে তার জন্য পূর্ব থেকেই যন্ত্রপাতি সংগ্রহ করে রাখা, লোকবল সংগ্রহ করে রাখা, কোন মেশিন বন্ধ রাখতে হবে তার পূর্বাভাস দেওয়া, এইগুলো হচ্ছে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা। তাহলে আমরা দেখি রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা আমরা কিভাবে এখানে প্রকাশ করছি। রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা হলো কোম্পানির সম্পদ ও কর্মীর সর্বোচ্চ ব্যবহারের এমন একটি প্রক্রিয়া, যেখানে উৎপাদনের সময় এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বাধিক দক্ষতা নিশ্চিত করা হয়।
তাহলে রক্ষণাবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিকভাবে সাশ্রয়ী ব্যবস্থা নিয়ে সেই উৎপাদন প্রক্রিয়াটা যেন বহাল থাকে সেই ব্যবস্থাটা করা হয়। এখনকার যে আধুনিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সেখানে কম্পিউটারাইজড ব্যবস্থা ব্যবহার করা হয়। অতীতের যে হাতে লেখা একটা প্রাচীন ধরনের একটা ক্লান্তিকর একটা পদ্ধতি ছিল সেটা বাদ দিয়ে এখন আধুনিক প্রোগ্রামেবল বিভিন্ন রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এইগুলোর কিছু কিছু ক্ষেত্রে আগে থেকেই সংকেত পাওয়া যায়, যেরকম অ্যালার্ম পাওয়া যায় যে বা রিমাইন্ডার পাওয়া যায় কখন কোনটা মেনটেনেন্স করতে হবে, কোথায় মেনটেনেন্স, কী সমস্যা মেনটেনেন্স করতে হবে। এইগুলো কম্পিউটারাইজড পদ্ধতির মাধ্যমেই ব্যবহার করে এগুলো সম্ভব হয় করা। এখন আমরা দেখি উদ্দেশ্য কি, এই রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার কি উদ্দেশ্য। তাহলে এই রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার বিভিন্ন উদ্দেশ্য আছে। তার মধ্যে একটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। ব্যয় নিয়ন্ত্রণ অর্থ সাশ্রয় করা বা প্রয়োজনীয় অর্থ যেন কাজের সময় আমরা পাই সেইটা নিশ্চিত করা। কর্তৃপক্ষ যারা অর্থ বরাদ্দ করে তাদের নিকট বরাদ্দ বৃদ্ধির জন্য সঠিক তথ্য সরবরাহের প্রয়োজন হয়। একজন যে মেইনটেনেন্স ম্যানেজার বা মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার তাকে কর্তৃপক্ষকে জানাতে হবে যে তার মেশিন মেরামতের জন্য কী ধরনের অর্থ বরাদ্দের দরকার, যাতে করে সে ভালো মানসম্মত পার্টস বা মেশিনের যন্ত্রাংশ কিনতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যে একজন মেইনটেনেন্স ম্যানেজার একটা নষ্ট যন্ত্রাংশের পরিবর্তনের জন্য পার্টস ক্রয়ের ক্ষেত্রে কম দামি এবং কম স্থায়ী অথবা বেশি দামি দীর্ঘস্থায়ী এ দুটার মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হয়। একটার দাম কম এবং লাস্টিং করবে কম, আর একটার দাম বেশি, লাস্টিংও বেশি করবে। এখন তার বরাদ্দের উপরে নির্ভর করবে যে সে কোন পার্টসটা কিনবে, কোনটা লাগাবে। তার যদি পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকে তাহলে সে কি করবে, বেশি দাম দিয়ে যেটা দীর্ঘস্থায়ী সেই পার্টসটা কিনবে। কিন্তু তার যদি বরাদ্দ কম থাকে তাহলে সে কি করবে, যেহেতু বরাদ্দ নেই তাকে কাজও চালাতে হবে, সে কম দাম দিয়ে কম স্থায়ী পার্টসটাই কিনবে। তাহলে তাকে বেশি দামি পার্টসটা কেনার জন্য কি করতে হবে, আগেই বরাদ্দ চেয়ে পাঠাতে হবে যে আমার এই কাজের জন্য বা এই সময়ে মেনটেনেন্স হবে, তার জন্য এই পার্টসটা আমার দরকার এবং তার জন্য এই পরিমাণ বরাদ্দ লাগবে। এটাই হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। অর্থাৎ তুমি যে ব্যয় করবে সেই ব্যয়টার জন্য যে উৎস বা যে বাজেটটা, সেই বাজেটটার সঠিক তথ্য তোমাকে জানাতে হবে। এরপরে হচ্ছে নির্ধারিত কাজ বা সম্পদের সংস্থান। এটা কি? এটা হচ্ছে বিভিন্ন কাজের অগ্রাধিকার বা শ্রমের সংস্থানগুলি নির্ণয়ের ক্ষেত্রে পরিচালককে স্পষ্ট ধারণা দেয়। তাহলে এটা এমন একটা বিষয় যেটা হচ্ছে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে হবে, বা শ্রমিক যারা আছে তাদের সংস্থান কোত্থেকে হবে, তাদের মজুরি বা এইগুলো বিষয় কিভাবে মিট আপ করা হবে, সেইগুলো নিয়ে এই বিষয়টা রক্ষণাবেক্ষণের একটা উদ্দেশ্য। সেটা যেরকম আমরা উদাহরণ দিতে পারি যে মেইনটেনেন্স ম্যানেজার সময় মতো কোনো পণ্য সরবরাহ বিষয়ে যাচাই করার প্রয়োজন হয়। একটা মেশিন বন্ধ থাকলে পণ্য সরবরাহ ব্যাহত হবে, তাহলে সে কি করতে পারবে, তাহলে সেই মেশিন মেরামতের জন্য প্রয়োজনে ওয়্যার হাউসে গিয়ে সে দ্রুত সেই যন্ত্রাংশটাকে যেন সারিয়ে নিয়ে আসতে পারে বা সরবরাহ ব্যবস্থা করতে পারে, সেজন্য তার সেসব সমস্ত ক্ষেত্রেও অবাধ যাতায়াতের সুযোগ থাকতে হবে। প্রয়োজনীয় সামগ্রী যেন সে সংগ্রহ করতে পারে সেই ব্যবস্থাটাও রাখতে হবে। অর্থাৎ সম্পদ যেন সে দ্রুত আহরণ করতে পারে এবং মেরামত কাজটা যেন সে তাড়াতাড়ি শেষ করতে পারে। এরপরে হচ্ছে প্রচলিত আইন ও বিধি পালনের সহায়তা করা। মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনায় একটা কাজ হচ্ছে যে রক্ষণাবেক্ষণ বা অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেই কাজে প্রচলিত আইনে কি বলে সেই আইন অনুযায়ী কর্তৃপক্ষকে
তথ্য প্রদান করা, সহায়তা করা, যাতে দেশে প্রচলিত আইন বিরুদ্ধ কোনো কাজ না করা হয়। যেরকম যদি একটা ওয়ার্কশপে একজন সহকারী প্রকৌশলী, তার অধীনে কয়েকজন উপসহকারী প্রকৌশলী থাকে, তার অধীনে ফোরম্যান এবং মেকানিক, হেল্পার তারা থাকে। এখন যদি কোনো পদে দেখা যায় যে 2জন লোক থাকার কথা, কিন্তু কর্তৃপক্ষ সেই পোস্টে একজনকে নিয়োগ দিয়েছে, কিন্তু সেখানে থাকার কথা 2জন, তাহলে সেটা আইন বিরুদ্ধ কাজ হবে। তারপরে মনে করো যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ, যেরকম বয়লার, এগুলো চালানোর জন্য লাইসেন্স প্রয়োজন হয়। কর্তৃপক্ষ এমন কাউকে নিয়োগ দিয়েছে যার কোনো লাইসেন্সই নেই, তাহলে সেটা বেআইনি কাজ হবে। তাহলে এই বিষয়ে কর্তৃপক্ষকে জানাতে পারে, সহায়তা করতে পারে, সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা। তারা এই কাজটা পালন করে থাকে, দেশে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যেন সব কিছু প্রতিপালন করা হয়। এরপরে এর উদ্দেশ্য হচ্ছে পরিচালনা ব্যয় কমিয়ে নিয়ে আসা। তাহলে একটা ভালো রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা উৎপাদন সময়ের অপচয় রোধ করে এবং সময়ের ক্ষতি কমিয়ে দেয়। অর্থাৎ প্রথম দিকে চলে আসলাম আবার, যে মেশিন বন্ধ রেখে যখনই আমরা মেরামত করতে যাব তখন উৎপাদন বন্ধ থাকবে। আর নিয়মিত রক্ষণাবেক্ষণ, রুটিন ওয়ার্ক, সেগুলো যদি আমরা করি, প্রিভেন্টিভ মেনটেন্যান্স যদি আমরা করি, তাহলে কিন্তু দীর্ঘ সময় মেশিন বন্ধ রেখে কাজ করার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আমার কর্মীরাও বসে থাকবে না, আমার পরিচালনা ব্যয়ও কম থাকবে। কিন্তু দীর্ঘ সময় যদি উৎপাদন বন্ধ থাকে, তাহলেই আর্থিক ক্ষতি বেড়ে যাবে। এটাই হচ্ছে পরিচালনা ব্যয় কমিয়ে আনতে রক্ষণাবেক্ষণ এই ভূমিকাটা পালন করে থাকে। এরপরে হচ্ছে সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি। আমরা জানি যে একটা কোম্পানিতে যখন মেশিনপত্র ক্রয় করা হয়, তখন সেসব খাতে প্রচুর বিনিয়োগ করা হয়, প্রচুর টাকা বিনিয়োগ করা থাকে। তাহলে সেই মেশিনপত্র বা অবকাঠামোগুলোর রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা যদি নিয়মিত করা যায়, তাহলে সেই সমস্ত মেশিনপত্র এবং স্থাপনার আয়ুষ্কাল অনেক বৃদ্ধি পায়। এরপর হচ্ছে সরঞ্জাম বৃদ্ধি। সরঞ্জাম বৃদ্ধি হচ্ছে কোনো মেশিনপত্র আছে, দেখা যাচ্ছে তার সামান্য কিছু মডিফাই করে দিলে বা কিছু নতুন তার সাথে অ্যাড করলে তার আউটপুটটা অনেক ভালো পাওয়া যায়। এই বিষয়গুলো যদি রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা তদারকি করে, নজরদারি করে, তাহলে সেই ক্ষেত্রে প্রোডাকশানও বৃদ্ধি পায়, মেশিনপত্রের আয়ুষ্কালও বৃদ্ধি পায়। এরপরে হচ্ছে প্রশিক্ষণ। কর্মীদের কিছু কিছু বিষয়ে, নির্দিষ্ট কিছু বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য, মেনটেন্যান্সের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজন আছে। কিছু কিছু ক্ষেত্রে ইনস্টলেশন, তারপরে পরিচালনা, যন্ত্রপাতি পরিচালনা, নিরাপত্তার ব্যবস্থার দিকে প্রশিক্ষণ দেওয়া, এইগুলো যদি করা যায়, তাহলে শ্রমিকরা ভালোভাবে কাজ করতে পারবে এবং যে প্রোডাক্টটা উৎপাদিত হবে সেই প্রোডাক্টের গুণগত মানও অনেক সুন্দর হবে। রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান ও রক্ষণাবেক্ষণ সময়সূচি। রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান বলতে এমন একটি সংগঠনকে বোঝায় যারা উৎপাদন কার্যক্রমকে সচল রাখার জন্য যন্ত্রপাতি বা অন্যান্য সম্পদের সঠিক ও সময় উপযোগী রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্য পরিচালনা করে থাকে। রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানের সাথে পর্যায়ক্রমে পরিকল্পনা ও ক্রয় বিভাগ মেশিন টুল ক্রয় করে থাকে। মেশিন টুল ক্রয় করার সময় এর উপযুক্ত ডিজাইন, গার্ড ব্যবস্থা, নিরাপদ, ভালো লুব্রিকেটিং ব্যবস্থা এবং স্বল্প সংখ্যক চলমান অংশ ইত্যাদি দেখে ক্রয় করা উচিত। রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান প্রতিটি মেশিনের সম্ভাব্য দোষ ত্রুটি খুঁজে বের করে এর সঠিক প্রতিরোধের ব্যবস্থা করে, প্রয়োজন বোধে শিডিউল করে যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ করা হয়, কখন কোনটা করা হবে
এটার একটা শিডিউল থাকে। এর ফলে কোনো মেশিন কাজের সময় অকেজো হয়ে পড়ে না। তাহলে শিডিউল মেনটেন্যান্স করা হলে হঠাৎ করে কোনো মেশিন অচল হয়ে অকেজো হয়ে পড়ে না। এটা রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়িত্বশীলতার উপর উৎপাদন অনেকাংশে নির্ভর করে। শিল্প কারখানার উৎপাদন এই মেনটেনেন্সের উপরে অনেকাংশেই নির্ভর করে, মেনটেনেন্স ম্যানেজমেন্টের উপর। তাই নিয়মিত রুটিন করে প্রতিটি যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানের একান্ত দায়িত্ব। তাহলে স্টোরে রক্ষিত কাঁচামালের রক্ষণাবেক্ষণ। তাহলে স্টোর কোনগুলো? যে সমস্ত কাঁচামাল উৎপাদনের জন্য অপেক্ষমান, যে কাঁচামালগুলো দিয়ে কোনো কিছু ফিনিশ প্রোডাক্ট তৈরি করা হবে, বা যে সমস্ত দ্রব্য বা এর অংশবিশেষ উৎপাদন করা হয়ে গেছে ফিনিশ প্রোডাক্ট, বা বিক্রয়ের জন্য অপেক্ষমান আছে, ওয়্যার হাউসে ফিনিশ প্রোডাক্ট বিক্রি করার জন্য অপেক্ষমান আছে, এই সমস্ত গুদামজাতকৃত দ্রব্যকেই স্টোর বলে। এই স্টোর বিভিন্ন ক্যাটাগরিরই হয়ে থাকে। উৎপাদন পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় মালামাল, প্রয়োজনীয় পরিমাণ মাল মশলা, প্রয়োজনীয় সময়ে সর্বোত্তম পদ্ধতিতে ও সর্বনিম্ন ব্যয় সরবরাহ বা যোগান দেওয়ার জন্য যে স্থানে রাখা হয় তাকে স্টোর রুম বলে। এর ওই সমস্ত মালামালগুলো যে কক্ষে রাখা হচ্ছে সেটা হচ্ছে স্টোর রুম। স্টোর রুমে রক্ষিত এইসব কাঁচামাল সমূহ যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা না হয় তাহলে উৎপাদন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে এবং কাঁচামালের অপচয় হয়। মালামালের গুণাগুণ ঠিক থাকে না। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হলে কি হবে? সে জিনিসটা নষ্ট হয়ে যাবে, সেটা ড্যাম হয়ে যেতে পারে, বাজারে সরবরাহ করার আগে তার মান নষ্ট হয়ে যেতে পারে। তার ফলে সেই প্রোডাক্টটা নিয়ে অবজেকশন আসবে এবং কোম্পানি লস করবে। স্টোর রুমে রক্ষিত মালামালের সঠিক রক্ষণাবেক্ষণ একান্ত প্রয়োজন এবং এর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। যে কোন মালটা কবে তৈরি হচ্ছে, কোথায় আছে, কতগুলো আছে, এইগুলো সঠিক রক্ষণাবেক্ষণের জন্য স্টক রেজিস্টার, বিন ট্যাগ, এগুলো পদ্ধতি অবলম্বন করে কাঁচামালের সঠিক রক্ষণাবেক্ষণ করা যায়। স্টক রেজিস্টার কি? স্টক রেজিস্টার হচ্ছে এমন একটা বই যার মধ্যে মালামালের আগমন ও নির্গমনের হিসেব, তারিখ সহ সংক্ষিপ্ত বিবরণ, প্রদানকারী ও গ্রহণকারীর নাম উল্লেখ থাকে। বিন ট্যাগের সাহায্যে স্টোর রুমে রক্ষিত মালামাল কোনটি কোথায় আছে, কি পরিমাণ আছে, কি পরিমাণ বর্তমানে আছে তার সঠিক হিসাব ও বিবরণ পাওয়া যায়। এতে সহজে ও স্বল্প সময়ে মালামাল রক্ষণাবেক্ষণ করা যায়। যদি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানো তাহলে তুমি সেটার সম্বন্ধে রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিতে পারো। মজুতকৃত কাঁচামাল রক্ষণাবেক্ষণের পদ্ধতি, যে পদ্ধতিগুলো অনুসরণ করা হয়: মালামালের অপচয় হ্রাসকরণ, প্রামাণ্য পরিমাণ নির্ধারণ, যথার্থ রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ডিজাইন এবং বাস্তব মজুদ তালিকা। মালামালের অপচয় হ্রাস করার জন্য আমরা কি করতে পারি? মালামালের অপচয় হ্রাস করা গেলে ব্যবসায় বিরাট অর্থনৈতিক সাফল্য আনয়ন করে। মালামাল যাতে করে অধিক অপচয় না হয় তা সুদক্ষভাবে পর্যবেক্ষণ করা হয়। পরিত্যক্ত মালামাল অন্য কোনো কাজে ব্যবহার করা যায় কিনা তা নির্ণয় করা। অর্থাৎ একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে কিছু অপচয় হয়, সেইগুলো দিয়ে অন্য কোনো কাজ করা যায় কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে, তাহলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব। প্রামাণ্য পরিমাণ নির্ধারণ, এটা হচ্ছে মজুদ কাঁচামালের পরিমাণ নির্ধারণ করে বাজারের চাহিদা ও কারখানার আর্থিক সামর্থ্যের উপর। 4 ধরনের গুরুত্বপূর্ণ প্রামাণ্য পরিমাণ। বাজারে চাহিদা, একটা প্রোডাক্টের চাহিদাই নেই, তুমি প্রচুর তৈরি করে মজুদ করে ফেললা, সেটা ক্ষতি আনবে। আবার বাজারে চাহিদা আছে, তুমি সাপ্লাই দিতে পারছো না, তাহলেও তোমার একটা দুর্বলতা। যথার্থ রক্ষণাবেক্ষণ ব্যবস্থার ডিজাইন। বিভিন্ন ধরনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা আছে, তার মধ্যে তোমার যেটা প্রযোজ্য সেইটার উপরে তুমি নির্ভর করবে এবং সেটা প্রয়োগ করার চেষ্টা করবে। সবচেয়ে প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে 2 বিন পদ্ধতি, বিন্যস্ত চক্র পদ্ধতি, এইরকম বিভিন্ন পদ্ধতি বিদ্যমান রয়েছে। বাস্তব মজুদ তালিকা। অনেক সময় দেখা যায় যে স্টোরে যে মজুদ মালামাল আছে তার ভুলভ্রান্তি স্বাভাবিকভাবে তালিকায় লিপিবদ্ধ করা থাকে না বা গরমিল দেখা যায়। তাই এই হিসাবগুলো ঠিকভাবে যদি দেখা হয়, প্রকৃত তালিকা প্রণয়ন করা হয়, তাহলে সেটাই বাস্তব মজুদ তালিকা।
তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের যে আলোচনা। আলোচনা থেকে আমরা যে জিনিসগুলো দেখলাম, সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণের সংজ্ঞা এবং এর প্রকারভেদ, রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য, রক্ষণাবেক্ষণের প্রতিষ্ঠানসমূহ ও সময়সূচি সম্পর্কে আলোচনা, সংরক্ষিত কাঁচামাল রক্ষণাবেক্ষণের বর্ণনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের এই ক্লাস তোমরা বুঝতে পেরেছো এবং মেনটেন্যান্স ম্যানেজমেন্ট বা রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা সম্পর্কে তোমরা একটা সঠিক এবং স্পষ্ট ধারণা পেয়েছো। তোমরা যেখানেই থাকো সুস্থ থাকো, নিরাপদ থাকো, লেখাপড়ার মধ্যে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আগামীতে আবার দেখা হবে, কথা হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই লাইভ ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।